21শে অগস্ট 2024 জয়গাঁও থেকে ফুন্টসেলিং হয়ে রওনা দিয়ে রাত্রি প্রায় 8:50 আমরা ভুটানের রাজধানী থিম্পুতে এসে পৌঁছেছিলাম। আমাদের প্যাকেজ অনুসারে থিম্পুতে হোটেল অরোভিলা নামে একটি 3 স্টার ক্যাটাগরির হোটেলে আমাদের 3 দিনের জন্য বুকিং ছিল। প্রথম দেখাতেই হোটেলটির পরিচ্ছন্নতা, ডেকোরেশন এবং প্রতিটি স্টাফের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। চায়ের সাথে দিয়েছে ক্রিম কেকের বিস্কুট আর তার সাথে মুড়ি, এটা কিন্তু একটা বেশ নতুনত্ব। হ্যাঁ, মানে ওনারা স্ন্যাক্স হিসাবে মুড়ি বিস্কুট গেস্ট আসলে দেয়। যদিও আমরা দুজনে ভীষণ খুশি, কারণ রাই আর আমি ব্রেকফাস্ট ডিনার সবসময় মুড়ি খেতে পছন্দ করি। অবশ্যই শুধু মুড়ি না, তার সঙ্গে মশলা মুড়ি বানিয়ে আর কি, যেটা আমরা ট্রেনেও খেলাম। আর এদের এই ভুটানি ভাষায় মুড়িকে বলা হয় ঝাও। খুব ভালো লাগলো দেখে, যেমন সুন্দর পাত্র তেমন সুন্দর দেওয়া, খুব ভালো লাগলো। আর হোটেলটাও কিন্তু এখনো পর্যন্ত রুমে যায়নি, কিন্তু বাইরেরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এরপর খাওয়ার টেবিলে ভুটানের নিজস্ব ঘরানার রান্নার স্বাদের সাথে আমাদের প্রথম পরিচয় হলো। আমরা তিনজনেই খাবার টেবিলে চলে আসলাম, কারণ এখানে 9টা পর্যন্ত ডিনার টাইম, কিন্তু আমাদের জন্য 15 মিনিটস ওরা ওয়েট করেছে। আমরা সারাদিন প্রচণ্ড আজকে ধকল করেছি, ফ্রেশ হয়নি, আগে খেয়ে নিই, তারপর একদম রুমে ঢুকবো। আমাদের ডিনারে দিয়েছে ওরা রাইস, এখানে তাওয়া রুটি আছে, এটা তো স্যালাড, ওটা একটা ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল মতো একটা বানিয়েছে, ওটা হচ্ছে চিকেন কারি। ওকে, এটা ডাল। আর দিস ওয়ান আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট, এটা ভুটানের সবচেয়ে ফেমাস ডিশ, ন্যাশনাল ডিশও বলা হয়। এটা হচ্ছে এমা দাচি। দাচি মানে চিজ, আর এমা ফর চিলি, তো চিলি চিজ একটা ডিশ হয়। খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য। এমা দাচি, like we have with the cheese, like Amul cheese, but this one is local cheese. Really? So Okay. it's like organic. Everything is organic. So I was reading about the food of Bhutan, and I saw you put chili in a lot of dishes, no? Yes, Really everything like chili. like in every curry that we make, we have like chilies and the cheese. So you have wonderful spice tolerance. That's the only thing that we like it the most. Okay. We will try and tell you. Please go ahead. অসম্ভব সুন্দর একটা ফ্লেভার। অ্যাকচুয়ালি চিলি মানে আমি যেটা দেখলাম যে আমরা না ওই যে লম্বা লম্বা যে গ্রিন চিলিগুলো হয় না, ওগুলোকে সরু সরু স্ট্রিপ করে কাটে করে ওরা এটা বানায়, খুব সুন্দর খেতে। ওরা লোকাল বড় লম্বা চিলি ইউজ করছে, তার জন্য এইটাই অত ঝাল নেই। আবার যদি ছোট চিলি ইউজ করো তাহলে বেশ ঝালটা বেড়ে যাবে। আবার কালকে মাদার শিকারি না, কালকে এমা দাচ্ছি না, কালকে হচ্ছে খেওয়া দাচ্ছি। তো ওনারাই জিজ্ঞেস করলো আমাদের যে আমরা কি ইন্ডিয়ান কুইজিন খেতে চাই কালকে, নাকি ভুটানিজ কুইজিন, অল ভুটানিজ কুইজিনের একটা মেনু করবে, ট্রাই করতে চাই। তা আমি তো সবসময় লোকাল কুইজিন এক্সপ্লোর করতে পছন্দ করি, আমি তো একবারে রাজি হয়ে গেলাম, মাও রাজি হয়ে গেল। কিন্তু বাবার এই এমাদাচ্ছি খেয়ে আবার ঝাল লেগেছে। তো এবার ওরা ভীষণ পছন্দ করে নিজেদের খাবারে চিলি দেওয়াটা। তো এবার বাবার তো লঙ্কা খেলে একটু অসুবিধাই হয়, ঝাল লাগে খুবই। তো দেখা যাক কালকে কেমন লাগে। আর এমাদাসের টেস্ট বারবার পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি পড়ছিলাম যে এমাদাচ্ছি নাকি আমি যতবার ভুটানে খাবো প্রতিবার নাকি একটা নতুন টেস্ট পাবো, কারণ এটা এতটাই পপুলার ডিশ, সবার নাকি একটা স্পেসিফিক হোমমেড রেসিপি থাকে এটার। তো খুবই এক্সাইটেড বিভিন্নভাবে এই সেম ডিশটা খাওয়ার জন্য। আর একটা ইনফরমেশন আপনাদের খেতে খেতেই দিয়ে রাখি, আমরা যে ট্যুর প্যাকেজে এসেছি ট্যুর কিংডমের সাথে, তাতে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড, আর তার সাথে তো হোটেল রয়েছেই, এইগুলো সব ইনক্লুডেড। আমরা যে সাইট সিইংয়ে বেরিয়ে যেখানে লাঞ্চ করব বা যা কিছু খাবো সেটা কিন্তু সব আমাদের আলাদা করে নিজেদের পয়সাতেই করতে হবে। তো আপনাদের আমি এরপরে রুম দেখাবো। এই হলো আমাদের রুম, দারুণ সুন্দর রুম।
রুমের সব থেকে আকর্ষণীয় জায়গা এই ব্যালকনি। এই যে পুরো থিম্পু শহর দেখা যাচ্ছে। কি রাই, কেমন লাগছে? ফাটাফাটি, লাভিং ইট। আর সবচেয়ে ভালো লাগলো এই হোটেল রুমে ঢুকে ওদের হাতে লেখা একটা মেসেজ পেয়ে, খুব ভালো লাগলো। এখানে লিখেছে, থ্যাংক ইউ ফর চুজিং টু স্টে উইথ আস, উই হোপ ইউ এনজয় ইউর স্টে উইথ আস বলে, মাচ লাভ ডিম্পল, নিশা অ্যান্ড ট্রেন্ডাল। খুব ভালো লাগলো, এত আন্তরিক মানুষ। আমরা যখন থেকে এই হোটেলে ঢুকেছি মানে ওদের আন্তরিকতা দেখে একেবারে অভিভূত আমরা। আচ্ছা, আর আমাদের কিন্তু দুটি রুম দিয়েছে, মানে এই রুমটিতে থাকবে হচ্ছে রাই আর বুবু, আর পাশে আরেকটি রুম আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। সেই রুমে থাকবো আমি। আর এই হলো আমাদের পাশাপাশি আরেকটি রুম। এই রুমটিও যথেষ্ট সুন্দর, তবে ওই রুমের থেকে একটু ছোট, কিন্তু আমার একার পক্ষে যথেষ্ট। আজকে 22শে অগস্ট 2024, বৃহস্পতিবার। থিম্পুতে আজকে দারুণ সুন্দর ঝকঝকে পরিষ্কার একটা সকাল। মানে আমরা অগাস্ট মাসে এসেছি, কিন্তু এত পরিষ্কার আকাশ পাবো এখনো পর্যন্ত সেটা সত্যিই ভাবতে পারিনি। আর এদিকে আমরা এখন ব্রেকফাস্টের টেবিলে এসেছি। এই যে রাই আর বুবু তৈরি হয়ে এসে বসে আছে ব্রেকফাস্টের টেবিলে। আমার তো ভুটানে আসার পর থেকেই হোটেলটাই এত ভালো লেগেছে, মনে হচ্ছে হোটেল থেকেই আর বেরোবো না। এত সুন্দর ভিউ, রাত্রিবেলায় তো মানে মনে হচ্ছে যেন স্বর্গের মধ্যে আছি, অসম্ভব সুন্দর। খুব ভালো জায়গায় আমাদের এই হোটেলটা। রাই আর বুবু নিয়েছে ব্রেকফাস্টে এখানে পোহা আর তার সাথে ফ্রুট, তরমুজ, আর আমার জন্য এই যে ব্রেড টোস্ট। থ্যাংক ইউ। আর এই হোটেলে আরেকটা জিনিস সব থেকে ভালো হচ্ছে, সেটা এখানকার যে স্টাফেরা, তাদের বিহেভিয়ার এত সুন্দর, ফ্রেন্ডলি বিহেভিয়ার, মানে চিন্তা করা যায় না। আমি এই ভুটানের বিভিন্ন জায়গাতে দেখছি ওনারা কিন্তু এই ট্র্যাডিশনাল ড্রেসটাই সব জায়গাতে পরেন। এই যে ড্রেসটি পরে রয়েছে, এই ছেলেদের এই ড্রেসটির নাম হচ্ছে ঘো, এবং এই যে ড্রেসটি রয়েছে, এই মেয়েরা যেটা পরে রয়েছে সেটির নাম হচ্ছে কেডা। আর এর সাথে কোমরে একটা চওড়া বেল্টও পরে ওরা, সেটাকে বলা হয় কিডা। বেশ সুন্দর লাগে, এবং প্রত্যেকে খুব সুন্দর পরিপাটিভাবে সবসময় থাকেন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ভুটানে তো রাজার শাসন রয়েছে, এবং ভুটানে বর্তমানে যে ডাইনেস্টি রাজত্ব করছেন তারা হচ্ছেন ওয়াংচু ডাইনেস্টি। এরা 1907 থেকে ভুটানে রাজত্ব করছেন এই ডাইনেস্টি, এবং বর্তমানে তাদের 5th জেনারেশন ভুটানের রাজা হিসাবে রয়েছেন। এখানকার বিভিন্ন পথে, দোকানপাটে, হোটেলে এখানকার রাজা এবং রানীর ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে ছবিগুলি রয়েছে, ইনি হচ্ছেন ভুটানের 4th রাজা ছিলেন, ইনি জিগমে সিংহে ওয়াংচু, এবং তার ছেলে ইনি হচ্ছেন বর্তমান রাজা, ইনি হচ্ছেন জিগমে খেসার ওয়াংচু, এবং তার সাথে রয়েছেন তার রানী, ইনি হচ্ছেন জেটসন পেমা। আর এই দিকে রয়েছে ভুটানের হেড লামা, তার ছবি। আর এই যে ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার ওয়াংচু, তার বাবা ছিলেন যে জিগমে সিংহে ওয়াংচু, তিনি 2008 থেকে ভুটানে কিন্তু ডেমোক্রেসি এস্টাবলিশ করেছিলেন। ডেমোক্রেসিটি তিনি করেছিলেন কিভাবে? সমগ্র ভুটান 20টি অঞ্চল বা 20টি জংখাতে বিভক্ত। ওনারা এই অঞ্চলগুলোকে বলেন জংখা, আর এই প্রতিটি জংখার অন্তর্গত থাকে আরও বেশ কিছু গ্রাম। এই গ্রামগুলিকে বলা হয় জিয়গ। ভুটানে এইরকম মোট 201টি জিয়গ রয়েছে, এবং এই প্রতিটি জিয়গের যারা অঞ্চল প্রধান তারা কিন্তু সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হন। এইভাবে
জিগমে সিংহে ওয়াংচু, তিনি 2008 সাল থেকে ভুটানে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন। আর আজকে আমরা থিম্পুর বিভিন্ন জায়গাগুলি সাইট সিইং করতে বেরোচ্ছি। ওকে তাবনিং, রেডি? ওকে, উই আর অলসো রেডি। এখন আমরা এসে পৌঁছালাম আমাদের সাইট সিইংয়ের প্রথম পয়েন্ট, বুদ্ধা দোর্দম্মা স্ট্যাচু বা বুদ্ধা পয়েন্টে। বুদ্ধা পয়েন্টে এই যে দোর্দম্মা বুদ্ধ বা শাক্যমুনি বুদ্ধের এই যে স্ট্যাচুটি রয়েছে, এই স্ট্যাচুটি এখানে অনেকে বলছেন এটি সিটিং বুদ্ধার সবথেকে উঁচু স্ট্যাচু। এই স্ট্যাচুর হাইট 54 মিটার বা 177 ফুট। দু 2006 সালে এই স্ট্যাচুর নির্মাণ কার্য শুরু হয় এবং 2015 সালে এই নির্মাণ কার্য শেষ হয়। আর এই স্ট্যাচু আর তার সংলগ্ন এই যে বিশাল এলাকা, এই পুরো প্রজেক্টটার জন্য খরচ হয়েছিল প্রায় $100 মিলিয়ন, এবং শুধুমাত্র এই স্ট্যাচুটি তৈরি করতে খরচ হয়েছিল $45 মিলিয়ন। এই স্ট্যাচুটি ব্রোঞ্জ, কপার এবং গোল্ড দিয়ে তৈরি। আর স্ট্যাচুতে বুদ্ধদেবের ঠিক দুই চোখের মাঝখানে নাকি একটি ডায়মন্ডও রয়েছে। আর এই যে স্ট্যাচুটি, এটি প্রধানত শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এখানে স্থাপন করা হয়েছিল, কিন্তু ওয়াংচুক বংশের যিনি চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুক, তার 60th বার্থডে সেলিব্রেট করতে এই স্ট্যাচুটি প্রধানত এখানে স্থাপন করা হয় বলেও অনেকে মনে করেন। আমরা এখন এই বিশাল স্ট্যাচুটির ঠিক নিচে এসে পৌঁছেছি। এই স্ট্যাচুটির নিচে দুটি ফ্লোরে দুটি প্রেয়ার হল রয়েছে। আমরা এই প্রেয়ার হলগুলির ভেতরে যাব, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, স্ট্রিক্টলি প্রহিবিটেড। ভেতরে কি কি আছে সেটা ভেতর থেকে ঘুরে এসে আপনাদের বলছি। মনাস্ট্রির ভেতর থেকে বেরোলাম, বুদ্ধদেবের মূর্তির পাদদেশে এই মনাস্ট্রি অসম্ভব সুন্দর, তাই না? অসম্ভব সুন্দর। ভেতরে ছবি তুলতে দেয় না, কিন্তু সত্যি যদি আপনাদের দেখাতে পারতাম যে কি অপূর্ব ভেতরটা। ভেতরে 1 লক্ষ বুদ্ধদেবের মূর্তি রয়েছে, সেগুলো হচ্ছে 8 ইঞ্চি সাইজের। আর 25,000 বুদ্ধদেবের মূর্তি রয়েছে, সেটি হচ্ছে 12 ইঞ্চি সাইজের, সবই ব্রোঞ্জের মূর্তি। এছাড়া এখানে বর্তমান যিনি রাজা অর্থাৎ জিগমে খেসার ওয়াংচুক, তার মূর্তি রয়েছে। তারপরে তার যিনি পিতা জিগমে সিংহে ওয়াংচুক, তার মূর্তি রয়েছে। গুরু রিচেনপোর মূর্তি রয়েছে। তাছাড়া শাক্যমুনি বুদ্ধের মূর্তি তো রয়েইছে। এছাড়াও এখানে ধ্যানী বুদ্ধার একটি মূর্তি রয়েছে, সেটি অপূর্ব সুন্দর। তার চারদিকে ঘিরে রয়েছেন বিভিন্ন ধরনের দেবদেবী এবং অপূর্ব, মানে এত সুন্দর করে সাজানো মনাস্ট্রির ভেতরে। আপনারা এই ভুটানে এসে, থিম্পুতে এসে এই মনাস্ট্রিটিতে অবশ্যই আসবেন।
এবং এখানে এই স্ট্যাচুর নিচে এই যে প্রেয়ার হল দুটি রয়েছে এগুলি অবশ্যই দেখবেন। আর এই মনেস্ট্রিতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, এই জন্য অবশ্যই আসবেন। বাদবাকি যতগুলো আছে সবই এন্ট্রি ফি আছে। নিচের এই মনাস্ট্রিটি দেখে বেরোলাম, এটিও খুব সুন্দর মনাস্ট্রিটি। এইখানেও এরকম রিলিজিয়াস লিডার্সরা আছে, এটা একটা লাইব্রেরি মতো, আর এখানে সব রিলিজিয়াস লিডার্সরা লাইনড আপ আছে, আর প্রতি রিলিজিয়াস লিডারের একটা ডিফারেন্ট হ্যান্ড জেস্টার। আমি জিজ্ঞেস করলাম, বললো যে একটা টিচিংয়ের জন্য, একটা সাবমিশন অফ ডিমান্ডস, তো প্রতিটা হ্যান্ড জেস্টারের আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, মানে আলাদা আলাদা মুদ্রা। হ্যাঁ, আলাদা আলাদা মুদ্রার আলাদা আলাদা মুদ্রাগুলো আলাদা। হ্যাঁ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। পুরো লাইব্রেরি, ম্যানুস্ক্রিপ্টস, বই, বুদ্ধিজমের উপর সব আছে ভেতরে। চলো, এখন অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে আবার। হ্যাঁ, এখানে বেশিরভাগ জায়গায় দেখবি লেখা আছে দ্রুক, DRUK। দ্রুক মিন্স আই ডোন্ট নো, থান্ডার, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। আমরা এখন এসে পৌঁছালাম ন্যাশনাল মেমোরিয়াল চোরতেনে। এখানে ইচ পার্সনের জন্য টিকিট লাগে 500 টাকা করে। আমরা এই 3টে টিকিট কেটে নিলাম। ওয়াংচুক বংশের তৃতীয় রাজা ছিলেন জিগমে দর্জি ওয়াংচু। তিনি মাত্র 42 বছর বয়সে মারা যান এবং তার মারা যাওয়ার পরে ওনার মা অর্থাৎ দ্বিতীয় রাজার পত্নী তিনি 1973 থেকে 74 সালের মধ্যে এই মেমোরিয়াল স্তূপটি নির্মাণ করেন। এই যে চোরতেন বা স্তূপটি, এটি ভুটানের একটি অন্যতম উল্লেখযোগ্য প্রার্থনা গৃহ। স্থানীয় বহু মানুষ এখানে বিভিন্ন শুভ অনুষ্ঠানে বা দিন শুরু করার আগে এখানে আসেন প্রার্থনা করতে। সারা দিন ধরে এখানে এই প্রার্থনা কাজ চলে। শুধু তাই নয়, এখানে স্থানীয় মানুষদের মধ্যে এই চোরতেন থেকে প্রসাদ বিতরণও করা হয়। এই যে এখানে সব ভুটানের স্থানীয় মানুষেরা আসেন, তাদের জন্য কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই। আমরা যারা টুরিস্টরা আসি তাদের জন্য এখানে এন্ট্রি ফি রয়েছে এবং 500 রুপিস এন্ট্রি ফি এই চোরতেনের জন্য। এটা কিন্তু একটু বেশি, মানে যেখানে আমরা SDF দিচ্ছি পার ডে পার হেড 1200 টাকা করে, সেখানে এই প্রত্যেকটা জায়গার জন্য এত হাই রেট এন্ট্রি ফি, এটা কিন্তু একটু গায়েই লাগে। থিম্পুতে আপনি বিভিন্ন স্তূপা, মিউজিয়াম যাই দেখবেন, এগুলি সবই ট্যুরিস্টদের জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে রিসেস টাইম দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। এত সুন্দর ছোট্ট সাজানো গোছানো একটা শহর, মানে আমি এতক্ষণ ধরে ঘুরছি, কোথাও কোনো শব্দ নেই, মৃদুমন্দ গতিতে গাড়ি যাচ্ছে, কোথাও কোনো হর্ন নেই। রাস্তায় যেখানে কেউ পার হতে যাচ্ছেন এবং অবশ্যই তারা জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছেন, আর জেব্রা ক্রসিং এর সামনে আসলেই গাড়িগুলি সাথে সাথে দাঁড়িয়ে যাচ্ছে। ছোট ছোট শহরগুলোতে তো সবই এরকম দাঁড়িয়ে যায় জেব্রা ক্রসিং এ পা রাখলে। এটা একটা ওদের গাড়ির লাইসেন্স পাওয়ার একটা রুলই, পেডেস্ট্রিয়ান ইজ the first priority on the road. সিম্পলি ভুটান। এই সিম্পলি ভুটানে ভুটানের কালচার, এখানকার হেরিটেজ, এখানকার বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, সেগুলোকে তুলে ধরা হয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। ওপেন ডেইলি 9:30 AM to 5 PM, 16th November to 15th February 9:30 AM to 4:30 PM।
এখানকার প্রবেশ মূল্য 1000 টাকা পার হেড, আর 1000 টাকা দিয়ে ভেতরে ঢুকে কি কি দেখবেন সেটা দেখুন। এই যে টিকিট। এই সিম্পলি ভুটানে এখানে ঢুকতেই প্রথমেই আমাদের এখানকার লোকাল ড্রিঙ্ক আরা, সেই আরা দিয়ে ওয়েলকাম করা হচ্ছে। এই যে Ring finger, drip it inside the wine and sprinkle in the air for 3 times and say like this, she, je. Okay, she means have it. Cheers. How is it? কিরকম, মানে আমার তো কোনো ধরনের ড্রিঙ্কেরই কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে একটু মানে কড়া। এইখানে ওয়াংচুক বংশের বিভিন্ন রাজা যারা, তাদের এখানে ছবিগুলি দেওয়া রয়েছে। এখানে উগেন ওয়াংচুক যিনি প্রথম রাজা, তার ছবি এটি। তারপরে জিগমে ওয়াংচুক, তারপরে জিগমে দর্জি ওয়াংচুক। এই জিগমে দর্জি ওয়াংচুক এনাকে মানে ফাদার অফ মডার্ন ভুটান বলা হয়। এখানে হসপিটাল, স্কুল, বিভিন্ন কিছু তৈরি করার ক্ষেত্রে এনার বিরাট ভূমিকা রয়েছে। ইনি হচ্ছেন জিগমে সিংহে ওয়াংচুক এবং ইনি হচ্ছেন বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক। আর এই যে দেখছেন যে এখানে যে রাজাদের ছবিগুলি রয়েছে, এইখানে এই যে খাদা, যে স্কার্ফগুলি, এই স্কার্ফগুলি কিছু কিছু স্কার্ফ রয়েছে যেগুলি ছবির নিচে রাখা, আর কিছু স্কার্ফ রয়েছে দেখুন ছবির ওপর দিকে রাখা। যে স্কার্ফগুলি ছবির উপর দিকে রাখা রয়েছে সেই রাজারা গত হয়েছেন, অর্থাৎ মারা গেছেন, আর যে স্কার্ফগুলি ছবির নিচে রাখা রয়েছে দে আর স্টিল অ্যালাইভ। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সাথে এইখানে এই রয়্যাল ফ্যামিলির একটি ছবি, এখানে শ্রীমতী ইন্দিরা গান্ধীও রয়েছেন। এখানে ওনারা এই যে নাচটি দেখালেন, এটি প্রধানত বাড়ি তৈরি করার সময় এই বাড়ির ওপরে যে মশলাটি দেওয়া হয় সেই মশলাটিকে পুরো স্থাপিত করার জন্য এই নাচটি এখানে করা হয়। এরা এই যে গানটা পরিবেশন করছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রেয়ার সং। প্রেয়ার সংটা কেন হচ্ছে, একমাত্র এরা তো প্রথমত হচ্ছে যে বাড়িতে তৈরি হচ্ছে সেই বাড়িটি যেন সুন্দর ভালোভাবে তৈরি হয়, কোনো রকম খুঁত না থাকে। এছাড়াও এই যে এনারা দুর্মুষ করছেন, মাটিকে দুর্মুষ করছে, তার জন্য একটা ফরগিভনেস, যে আমাকে ক্ষমা করো যে তোমাকে আমরা মানে পেটাই করছি। আমরা এই যে মাস্কগুলো এখানে দেখছি সব ওদের রিলিজিয়াস ফেস্টিভ্যালে ইউজ হয়। প্রতিটা মাস্কের সিগনিফিকেন্স আছে। আমি জাস্ট কিছু যেগুলো আমার মনে থাকছে, এটা হচ্ছে সাক্ষ্যমণি বুদ্ধার wrathful presentation, মানে অ্যাংরি ফেস অফ সাক্ষ্যমণি বুদ্ধা। আর এই 5খানা স্কাল হচ্ছে দ্য 5 পয়জনস অফ দ্য হিউম্যান মাইন্ড। ওগুলো ওভারকাম করলে থার্ড আই, যেটা এনলাইটেনমেন্ট, যেটা বুদ্ধর হয়েছিল, সেটা খুলে যায়। এটা গড অফ কম্প্যাশন, দ্যাটস গড অফ ডেথ, আর দিস ইজ গড অফ স্ট্রেংথ। আর এই মাঙ্কি মাস্কটা, এই মাঙ্কি হচ্ছে দি অ্যাকাউন্টেন্ট, যে সব হিসেব রাখে আমাদের ভালো কাজ আর খারাপ কাজের। আলটিমেটলি এই অ্যাকাউন্টসের উপর ডিপেন্ড করে whether you go with evil or with goodness. তো আর এইখানে অনেকগুলো অ্যানিমালস আছে। এই প্রতিটা অ্যানিমাল হচ্ছে ভুটানকে চারিদিক থেকে রক্ষা করছে ফ্রম দি ইভিল ফোর্সেস, এক্সটার্নাল ইভিল ফোর্সেস। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভুটানের একটা ট্রেডিশনাল রান্নাঘর। আর এই রান্নাঘরের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার কাছে লাগলো, এই বোলটা আর কি। এটা একটা বোল, দেখুন কি সুন্দর কনসেপ্ট। এইখানে এই বোলটা দেখে মনে হচ্ছে একসঙ্গে এটা খোলা যাচ্ছে। এই নিচের অংশটা যেখানে এরকম মার্ক করা রয়েছে সেটাকে বলছে যে ফাদারের জন্য এটা।
আর এই ওপরের যেটা সেটা হচ্ছে মায়ের জন্য। এটা বাবার জন্য কেন বলছে না, উনি আর্নিং মেম্বার, মানে উনি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, এই জন্য এইটা ব্যবহার করা হয়। এটা প্লেন, মা তো পুরো ফ্যামিলিটাকে ধরে রাখে, প্রোটেক্ট করে সব জায়গা থেকে, এই জন্য এটা। এই দুটো একসঙ্গে মিলে গেলে ফ্যামিলি। এটা বাবা এবং মা খাওয়ার পর এদের মধ্যে এমন একটা বিশ্বাস আছে যে এইটা ওনারা কখনো ধোয় না, মানে ওয়াশ করে না, বলে যদি ধোয়া হয় তাহলে ফ্যামিলি ওয়াশ আউট হয়ে যাবে, কোনো কাপড় দিয়ে বা কিছু দিয়ে এটা জাস্ট মুছে ওনারা রেখে দেন। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। এখানে নাচের সাথে সাথে ওরা স্ন্যাক্সও সার্ভ করেছে, সবই ট্রেডিশনাল ভুটানি স্ন্যাক্স। এটা হচ্ছে রোস্টেড রাইস, এটা হচ্ছে বিট অ্যান্ড কর্ন, আর এটা সুইটেন্ড রাইস, অনেকটা আমাদের পোলাওয়ের মতনই খেতে। আর এটা ওদের বাটার টি, এটা ভীষণ ফেমাস ওদের একটা ড্রিঙ্ক, আর মতনই, আর অ্যালকোহলিক, এটা নন অ্যালকোহলিক দিক থেকে অসম্ভব ফেমাস বাটার টি। কেমন লাগলো? থ্যাংক ইউ, ভীষণ ভালো, ভীষণ ভালো, দারুণ এক্সপিরিয়েন্স হলো। বাটার টিটা খেয়ে দেখ কেমন। একদম অন্যরকম, বাটারের জন্য একটা সল্টিনেস তো আছে, আর একটা অয়েলি ভাব আছে, একদমই আমরা যেভাবে চা খেয়ে অভ্যস্ত তেমন একদমই না, কিন্তু আমার বেশ সুন্দর লাগলো, অন্যরকম স্বাদটা ভালো লাগলো। ওদের তো এটা ট্রেডিশনাল ফুড, ওরা যেভাবে বানিয়েছে, কিন্তু অনেকটাই আমাদের পোলাওয়ের স্বাদ, অনেকটাই, মানে মিষ্টিটা একটু কম, এর মধ্যে কাজু আছে, কিশমিশ আছে, খুব ভালো খেতে, খুবই ভালো খেতে। এই সিম্পলি ভুটানে এসে আমরা এখন এসেছি পেমার কাছে। এই পেমা হচ্ছে এমন একটি ব্যক্তিত্ব, সারা ভুটানে তিনি বিখ্যাত। ভুটানে ফুড আর্টের এক অনন্য নজির গড়েছেন এই পেমা। নিজের পা দিয়ে তিনি এমন অসাধারণ সব শিল্পকর্ম করেছেন যেগুলি দেখে মানে বিস্ময়ে বিমোহিত হয়ে যেতে হয়। ভুটানের মহারানী, তিনি 18 বছর বয়স থেকে পেমার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। পেমা 6 বছর ভুটানের যে শিল্পকলার স্কুল সেইখানে তিনি শিল্পচর্চা করেছেন, এবং শুধু তাই নয়, ভুটানের থেকে তিনি প্যারা অলিম্পিকে পর্যন্ত অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ধরনের শিল্পের কাজকর্ম, এখানকার থাঙ্কা তৈরি, এখানকার বিভিন্ন ধরনের আর্ট এবং ক্রাফট তিনি তার এই পায়ের মাধ্যমে করে চলেছেন, প্রতিনিয়ত করে চলেছেন। এখানে এসে ওনাকে দেখে এবং ওনার কাজ দেখে এত অসাধারণ লাগলো, মানে বলে বোঝানোর নয়। দেখুন, কাঠের মধ্যে পেন দিয়ে ছবি এঁকে তারপরে সেগুলিকে কাটছেন উনি। থ্যাংক ইউ। এইবারে তীর ধনুক ছুটছি, ওই টার্গেটটাই লাগাতে হবে। একটু আগে এম করে নাও। এম টেম সব করেছি, এটা একটা মাপের ব্যাপার আছে যে কতটা জোরে ছাড়তে হবে। হ্যাঁ,
এটা অনেকটা কাছাকাছি হয়েছিল, আরেকবার করলে কিন্তু আমি পারতাম। আচ্ছা রাই দেখুক। হ্যাঁ কর, আরে এ তো মজা। কর। ওকে। ও নাইস। কাছাকাছি গেছে। Release all the fingers. Just let it be. এই তো পাশ দিয়ে বেরিয়ে গেছে। এইখানে বুদ্ধদেবের একটি মূর্তি রয়েছে, আর সামনে জল রাখা রয়েছে, আর তার মধ্যে একটি বোল রাখা রয়েছে। এখান থেকে 5টি কয়েন নিয়ে উইশ করে এই বোলের মধ্যে ফেলার চেষ্টা করতে হবে। যে যে কয়েনগুলি বোলের মধ্যে পড়বে সেই উইশ ফুলফিল হবে। তো রাই 4টে অলরেডি করে ফেলেছে, হয়নি, আর একটা ট্রাই কর। এও হয়নি। হয়েছে, এটা একটা আমার 5টা হলো, ফুলফিল হলো। হ্যাঁ 5টার মধ্যে একটা আমার ফুলফিল হয়েছে। সব লাগছে চলে যাচ্ছে। ব্যাস একটাও হলো না, মানে আমাদের উইশ আর পূরণ হবে না। এই ছিল আজকে আমাদের সিম্পলি ভুটান ভ্রমণ। দারুণ সুন্দর লাগলো, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, এখানকার কালচার, এখানকার ক্রাফট, এখানকার যে সকল ট্র্যাডিশনাল ড্যান্স, মিউজিক, এগুলি সম্পর্কে এনারা এত সুন্দর বর্ণনা করলেন, খুব ভালো লাগলো। আপনারা কিন্তু অতি অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। যদিও টাকাটা অনেক বেশি, কিন্তু সত্যি ভালো লাগবে, ভালো লাগবে বেশ। আমাদের এখানে মোটামুটি সময় লাগলো 2 ঘন্টা মতন। 2 ঘন্টা মতন সময় হাতে নিয়ে আসবেন। আর এখন ঘড়িতে বাজে 1:50। এখন আমরা এসেছি থিম্পুর মেইন মার্কেট এরিয়াতে। চারিদিকে খুব সুন্দর সাজানো গোছানো দোকানপাট, ছোট্ট সুন্দর শহর এবং ভীষণ পরিপাটি। আর এইখানে এই মার্কেট এরিয়াতে ঘুরতে আপনার কোনো অসুবিধা হবে না, কোনো চড়াই উতরাই নেই, একেবারে প্লেন রাস্তা, সাধারণভাবে হেঁটে যাবেন। শুধুমাত্র রাস্তা ক্রসিংয়ের সময় খেয়াল রাখবেন যে জেব্রা ক্রসিং মেনটেন করে কিন্তু রাস্তা ক্রস করতে হবে। তো আজকে আমরা এসেছি অ্যাম্বিয়েন্ট ক্যাফেতে থিম্পুতে। এটা একদম সেন্টার সিটিতে, ক্লক টাওয়ারের জাস্ট উল্টো দিকেই। তো অ্যাম্বিয়েন্ট ক্যাফেতে আসার এটাই কারণ যে একটা ডিফারেন্ট ফ্লেভার অফ ভুটান পাওয়ার জন্য। কারণ আমরা রাত্রির বেলাতে রোজই আমরা লোকাল কুইজিন, এমাদাচ্ছি, কেওয়াদাচ্ছি এসব ট্রাই করছি, কিন্তু ভুটানের আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ভুটানের ট্যুরিজম। তো যখন অনেক ওয়েস্টার্ন ট্রাভেলার্স, ইউরোপিয়ান, আমেরিকান ট্রাভেলার্সরা ভুটানে আসতে শুরু করলো, বিশেষ করে থিম্পু পারো এই মেন এরিয়াসগুলোতে, তখন এই সব জায়গায় একটা ক্যাফে কালচার, একটা ইউরোপিয়ান বা আমেরিকান ক্যাফে কালচার তৈরি হতে শুরু করলো। তো অ্যাম্বিয়েন্ট ক্যাফে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়েস্টার্ন ক্যাফেজ অফ ভুটান। তো তাই আমরা আজকে এসেছি। আমি অলরেডি একটা আইসড ক্যারামেল ল্যাটে ট্রাই করেছি, যেটা মায়ের বেশ তেতো লেগেছে, কিন্তু আমার ভালো লাগছে। তো যাই হোক, তাছাড়া পিৎজা, স্যান্ডউইচ, গার্লিক টোস্ট আর ফ্রেঞ্চ ফ্রাইজও নিচ্ছি। তো দেখা যাক কেমন লাগে। আমরা কিন্তু যে কোনো জায়গাতেই বেড়াতে এসে ভাতের খোঁজ একেবারে করি না, আর যেখানে রাই আছে সেখানে তো আরোই ভাতের খোঁজ হবে না, কারণ ও হচ্ছে এসব খাবার খুঁজে বের করার জন্য একেবারে সিদ্ধহস্ত। তাই জন্য আমরা ওর উপরেই নির্ভর করে চলি যখন রাই থাকে। আর যেহেতু আমরা রাত্রিবেলা, রাই বললোই যে লোকাল কুজিন ট্রাই করছি, এই জন্য দুপুরবেলা আমরা এই ওয়েস্টার্ন ক্যাফেতে এসেছি। ভালো কথা, বেশ চিজের পুরিটা খুব সুন্দর। আমি জানি না ক্যামেরা কেমন লাগবে দেখতে, বাজে বাজে কেউ কথা বলো না আমি এটা করছি বলে। খুব সুন্দর চিজ পুল হচ্ছে, দেখি চিজ পুল হয় কিনা। মোমেন্ট অফ ট্রুথ, and succeeded. দেখা রাই দারুণ খেলাম। এসব আমার ভুল হয় না। আমার আর রায়ের
পিৎজা মানে একটা হট ফেভারিট, আর বিশেষ করে থিন ক্রাস্ট হলে তার কথাই নেই। হ্যাঁ, আমরা কত দূর ছুটি। হ্যাঁ, আমরা সেই আমাদের কলকাতায় কিছু ফেভারিট জায়গা আছে পিৎজা, সে আমরা কত কষ্ট করে যাই সত্যিই তাই, ভালো পিৎজা খাওয়ার জন্য। এটা কিন্তু ভেজ পিৎজা কিন্তু অসম্ভব সুন্দর বানিয়েছে। মানে এই পুরো রেস্টুরেন্টে কিন্তু ভেজিটেরিয়ান আর অসম্ভব ভালো ভিগান অপশনস আছে। টোফু, দে হ্যাভ হামাস, মানে যত রকমের ভিগান অপশন সম্ভব। তো খুব ভালো। ওয়ান্ডারফুল স্প্রেড, ওয়ান্ডারফুল কালেকশন। যে কটা খাবার খেয়েছি অসাধারণ এখনো পর্যন্ত। শুধু কোল্ড কফিটা আমার ঠিক একটু চিনি বেশি খায় না, মানে খুবই তেতো, পাচ্ছি না। কফি তেতো ভাল লাগে না। আর শুধু তো আমাদেরই ভিডিও হচ্ছে, কারণ ওদিকে অনিন্দর মুখটা তো ছোট হয়ে যাচ্ছে, কারণ ওর তো এসব একদম পছন্দের খাবার না। কিন্তু বাবা এনজয় করছে কিন্তু। হ্যাঁ, মানে বাবাই স্যান্ডউইচটা ভালোবাসে। না না, ইউ উইল লাইক দ্য পিৎজা, ইজ ভেরি ভেরি টেস্টি, ভালো লাগবে, খুব ভালো টেস্ট। একটু চপ কাটলেটের লোক। মোগলাই, পরোটা, বিরিয়ানি, এগুলো হচ্ছে অনিন্দর সবচেয়ে পছন্দের খাবার। আর রোজকার খাবারের মধ্যে চপ, কাটলেট এইসব হচ্ছে খুব পছন্দ। তো যাই হোক, আমারও কিন্তু খারাপ লাগছে না, যতটা বললো যে চপ কাটলেট বিরিয়ানির উপরে চলে যাবি তা না, আমি কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ এনজয় করছি। এই সব শেষে আমার জন্য এই একটা ডেজার্ট আইটেম পেয়েছি, ব্রাউনি সানডে, একটা আইসক্রিম, ব্রাউনি রয়েছে, চকো চিপস রয়েছে, চকলেট সস রয়েছে, খেতে দারুণ। বিভিন্ন ধরনের খাবার খেয়ে বেরোলাম, আর সব মিলিয়ে আমাদের বিল হলো 1540 টাকা। কি তাই তো, অনেক রকম খাবার খেলাম তো। প্রচুর খাবার কিন্তু কম পয়সা। আমরা এখন এসে পৌঁছেছি টাকিন প্রিজার্ভেশন সেন্টারে। এই টাকিন ভুটানের জাতীয় পশু, এবং এখানে টাকিন প্রিজার্ভেশন সেন্টারে ঢোকার জন্য টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা পার হেড। এই টাকিন প্রিজার্ভেশন সেন্টারে যাওয়ার রাস্তাটা গেট থেকে একটু খাড়াই। ভুটানের একজন সিদ্ধ পুরুষ ছিলেন, যাকে এখানকার মানুষ বলেন ডিভাইন ম্যাডম্যান। তিনি 1974 সালে গরুর শরীরের সাথে ছাগলের মাথা যোগ করে এই টাকিন নামক বিশেষ প্রাণীটি তিনি তৈরি করেছিলেন। অদ্ভুত দেখতে, কিন্তু মাথার শিংগুলি কিন্তু পুরো ছাগলের মতন, সেই রকম পাকানো শিং, অনেকটা বাইসনের মতন শিংগুলি। দেখুন, অনেকটা জায়গা নিয়ে এই টাকিন প্রিজার্ভেশন সেন্টার। এখানে শুধুমাত্র যে টাকিন সংরক্ষণ করা হয় তাই নয়, তাদের প্রজনন, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন বিষয়ের দিকেও এখানে নজর দেওয়া হয়। টাকিন ছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির হরিণও রয়েছে। এই দেখুন, এই জায়গাটায় কত হরিণ চড়ে বেড়াচ্ছে। ভুটানে টাকিনের নাম হলো ড্রং গিমটসে। আমরা এখন যে জায়গাটিতে এসেছি, ওই যে দূরে রেড কালারের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওইখানে গোল্ডেন টপ, ওই বিল্ডিংটি হলো তাসি দে জং। জং কথাটির মানে ফোর্ট্রেস। ভুটানে ফোর্ট্রেসকে বলা হয় জং। ফোর্ট্রেসটি বহু পুরনো, প্রায় 12th সেঞ্চুরির এই ফোর্ট্রেসটি, এবং এই ফোর্ট্রেসটি বারবার অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুটানের তৃতীয় রাজা জিগমে দোরজে ওয়াংচুক তার স্ত্রী এই ফোর্ট্রেসটিকে মেরামত করে 1962 সালে এই ফোর্ট্রেসটির নতুন রূপ দেন, এবং এই ফোর্ট্রেসটির যে ডান দিকের অংশ, সেই ডান দিকের অংশে রয়েছে বিভিন্ন ধরনের সরকারি অফিস, এবং বাঁদিকের অংশটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। আর ফোর্ট্রেসের পেছন দিকে রয়েছে ভুটানের অ্যাসেম্বলি হাউস। আর এই ফোর্ট্রেস ছাড়াও এই দিকটাতে দেখা যাচ্ছে ভুটানের সুপ্রিম কোর্ট। এইখান থেকে দারুণ সুন্দর ভিউ আসে।
সামান্য একটা ম্যাগনেট নিলাম, তাই 100 টাকা নিল। ছোটো ছোটো বুদ্ধা যেগুলো আমি দার্জিলিং থেকে কিনি 400, 300 এগুলো, সেখানে বলছে 1000, 900, 1200, 3000। বাবা এত পয়সা আমার নেই। এই থিম্পুর কিছু দোকানপাটে ঘুরলাম, অসম্ভব দাম জিনিসের, মানে হাত ছোঁয়ানো যাচ্ছে না, তাই না? তা ওরাও সেটা বুঝতে পেরেছে, যার জন্য কিছুই নিল না। আমার বেশ ভালো লাগলো। আমরা এখন ডিনার টেবিলে এসেছি। ডিনারে আজকে সমস্ত কিছুই আমরা নিয়েছি লোকাল ভুটানিজ ডিশ। আমি কিন্তু জাস্ট এখনই নামগুলো জানলাম বলতে গেলে। ওরা কালকে বলেছে যে আজ আমরা কি ইন্টারেস্টেড একটা ভুটানিজ ডিনার করার জন্য, তো আমরা তো একদম রাজি হয়ে গেছি। এইটা হচ্ছে ওদের খুব ফেমাস, এখানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইপ অফ রাইস। এটা রেড রাইস, হিমালয়ান রেড রাইস। এইটা কালকে আমরা এমাদাচ্ছি খেয়েছি, আজকে এটা কেওয়া দাচ্ছি, কেওয়া ফর পোটেটো, আর দাচ্ছি তো চিজ। এর মধ্যেও চিলি দেয়, ওদের সব রান্নাতেই চিলিটা খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। এটা হচ্ছে হোগি। হোগি মানে হচ্ছে কিউকাম্বার আর চিজ দিয়ে একটা স্যালাড। মা বললো, মা একটু খেয়ে দেখেছে, এটা নাকি বেশ ঝাল, সব কিছুই ঝাল এখানে। আর ওইটা হচ্ছে একটা স্যুপ, এটা ক্লিয়ার স্যুপ, এটা স্পিনাচ স্যুপ। এটা স্পিনাচ আর জল দিয়ে একটা ক্লিয়ার স্যুপ বানাচ্ছে। এটা কি হিনসে জাজু নামটা বললো। আর এটা হচ্ছে জাসামারু। জাসামারুটা খুব ফেমাস, ওদের একটা চিকেন কারি প্রিপারেশন, চিকেন স্টু, চিকেন কারি টাইপ প্রিপারেশন। এই ওয়াটার কন্টেন্টটা বেশ বেশি, এটাও বেশ ঝাল হবে। আমি বেশ শুকনো লঙ্কা এখান থেকেই দেখতে পাচ্ছি, আর জিঞ্জার, গার্লিক আর কোরিয়ান্ডার, অনিয়নও থাকে, কিন্তু ঝাল হবে দেখেই মনে হচ্ছে। তো দেখা যাক, আমরা স্যুপটা দিয়েই শুরু করি। এরা ছোট ছোট বাটি দিয়েছে সবাই এনারা, তো লেটস স্টার্ট। এই স্যুপটার টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর। এর মধ্যে না রাইস দিয়ে আর বাটার দিয়ে আর স্পিনাচ দিয়ে এই স্যুপটা তৈরি করে। অ্যাকচুয়ালি ওদের প্রধান খাদ্য কিন্তু ভাতই আর কি, যেখানে এখানে চাল উৎপাদন হয়, এই জন্য সব কিছুতেই ওরা রাইস দিয়েই সব কিছু করে, রুটিটা খুব কম পাওয়া যায় আর কি। এটা ট্রাই করলাম আমি, হোগি কিউকাম্বার স্যালাড। এটা বেশ খেয়েই আমার একটু হালকা হার্ট অ্যাটাক এসে গেল। ওরে বাবা রে, কি ঝাল, কি ঝাল! আমি 2খানা কিউকাম্বার নিয়েছি, আমার মনে হচ্ছে না আমি সেকেন্ড পিসটাও খেতে পারবো। চিজ দিয়েছে, চিলির স্ট্রেংথটাকে একটু সাবডিউ করার জন্য চিজ দিয়েছে, কিন্তু হচ্ছে না সাবডিউ একদম। অসম্ভব ঝাল। ডোন্ট ইভেন ট্রাই, আই থিঙ্ক ইউল ডাই। পুরোটা একবারে খেও না, এট ইওর ওন রিস্ক বাবা। ছোট ছোট কামড় দাও, মরে যাবে। অসম্ভব ঝাল। রেড রাইস দিয়ে কেওয়া যাচ্ছি, সেইটা একটুখানি নিয়েছি। এই কেওয়া যাচ্ছি জিনিসটা অনেকটা আমার লাগছে আলু পোস্তর মতন, কিছুটা সেই রকম কিন্তু ফ্লেভার রয়েছে, চিজ রয়েছে, বেশ পুরু করে চিজ রয়েছে। রেড রাইসটা অনেকটা ওই জাপানিজ স্টিকি রাইসের সাথে একটা মিল পাচ্ছি। ছোট ছোট চাল হয় আর একটু বেশি গলে। আমাদের নর্মাল আমরা যখন ভাত খাই, আমাদের ভাতগুলো যেমন ঝরঝরে লম্বা হয়, এই ভাত চালগুলো আমি সবসময় দেখছি একটু ছোট হয় চালগুলো, আর একটু স্টিকি ভাব থাকে। মানে এগুলো কিন্তু ভুটানিজ লোকাল রাইস। হ্যাঁ, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো, খুব ভালো। না, এমনি প্যান এশিয়ান কুইজিনের রাইস কিন্তু জেনারেলি স্টিকি হয়, কারণ চপস্টিক্স দিয়ে খাওয়ার একটা প্রবণতা আছে, তো স্টিকি রাইস হলে চপস্টিক দিয়ে খেতে সুবিধা হয়। তো এই জন্য তুমি চায়না, ভিয়েতনাম, জাপানের রাইসও এরকম স্টিকি হয়। এখন জাসামারু নিয়েছি, মানে এখানকার চিকেন, মানে ওরা যখন মেনলি চিকেন দিয়ে রান্না করে এটাই খায়, ভীষণ ভালো টেস্টটা করেছে আর কি। আর গার্লিকের একটা সুন্দর স্মেল আসছে, তাই না রাই? খুব সুন্দর। মানে আমি তো এতক্ষণ আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, আমি একবার খেয়ে এত ভালো লাগলো না, এবার একটু ভাত দিয়ে মেখে খেতে হবে। এত সুন্দর স্টুটা, একদম ওয়াটারি, একটা ক্লিয়ার একদম ঝোল, বেশ টলারেবল স্পাইস। আর একটু ধনেপাতা দিয়েছে। আর সবচেয়ে যেটা আমার ভালো লাগছে যে
এই স্মেলটা, একটু বাটার দেওয়া। ওদের আমি দেখলাম যে বাটারের একটা প্রবণতা আছে। একটা লম্বা লিস্ট বানিয়ে এনেছিলাম যে কোথায় কোথায় যেতে হবে, কারণ লোকাল কুইজিন এক্সপ্লোর করতে হবে। অনেক রিসার্চ করেছিলাম। আমি যদি জানতাম কিছুই করতে লাগতো না, অনেকটা সময় বাঁচতো, কারণ এখানে এত ভালো সব কিছু কভার করেছে আজকের ডিনারটায়। খুব ভালো লাগছে। কালকে এমাদাচ্ছিও খেয়েছি, তো অনেক কিছু কভার হয়েছে। আর এত সুন্দর ব্যালেন্সটা লাগছে এই কেওয়াদাচ্ছি আর এই জাসামারুর, কারণ কেওয়াদাচ্ছি হচ্ছে বেশ মাইল্ড, আর চিকেনটা একটা বেশ সুন্দর ফ্লেভার, স্পাইসের একটা মিশ্রণ। তো এত সুন্দর ব্যালেন্স হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে দারুণ সুন্দর ভুটানিজ কুজিন দিয়ে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম, এবং আজকে সারাটা দিন আমাদের থিম্পুতে কিন্তু দারুণ কাটলো। আর আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই থিম্পু ভ্রমণের ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।